আমার নাম রমেশ। একজন মহিলার শরীর নিয়ে খেলা করা আমার পক্ষে কঠিন কাজ ছিল না, কিন্তু ভাগ্যের কারণে আমি অনেক অন্যায় করেও অনেক সুবিধা পেয়েছি। আমার স্ত্রী খুব বুদ্ধিমতী ও সংস্কৃতিমনা ছিলেন এবং আমায় অনেক ভালোবাসতেন। তিনি ধনী পরিবারের হলেও আমি মধ্যবিত্ত পরিবারের সদস্য। আমি দেখতে বেশ স্মার্ট ছিলাম এবং ৩-৫ বছর বয়সে আমাকে আরও কম বয়সী দেখাতো। নিজেকে অনেক সম্মান দিয়েছিলাম এবং ফিট থাকতাম। আমি একটি প্রাইভেট স্কুলের প্রিন্সিপাল ছিলাম, যেখানে ছেলে মেয়ে উভয়ের জন্য পড়াশোনার ব্যবস্থা ছিল। স্কুলটি হাই স্কুল পর্যন্ত পড়াতো এবং আমাদের শহরের মেয়েরা অনেক দূরদূরান্ত থেকে আমাদের স্কুলে পড়তে আসত। কারণ এটি আগে আমার শ্বশুর বাড়ির ছিল এবং বেশ পুরনো ছিল। আমি ১৫ বছর বয়স থেকেই খুব রঙিন প্রকৃতির ছিলাম এবং ২-০ বছর বয়সে আমার বিয়ে হয়। সেই সময়েও আমি স্কুলের শিক্ষকদের সহ্য করতে পারিনি। একদিন এক সুন্দরী মহিলা এসে বললেন, স্যার, আমি গরিব, আমার ছেলেকে আপনার স্কুলে ভর্তি করে দিন। রমেশ বুদ্ধিমান মানুষ ছিলেন এবং তিনি একদিন এক মহিলার সঙ্গে দেখা করেন যিনি তার ছেলেকে শিক্ষিত করতে চেয়েছিলেন। মহিলাটি অনেক প্রত্যাশা নিয়ে তার কাছে এসেছিল। রমেশ তাকে প্রতিশ্রুতি দিলেন যে তার ছেলে বিনামূল্যে পড়াশোনা করতে পারবে, তবে বিনিময়ে তাকে রমেশের সঙ্গে এক রাত কাটাতে হবে। বাধ্য হয়ে মহিলাটি রাজি হয়েছিল। রমেশ সেদিন বাসায় গিয়ে অবাক হয়ে দেখেন যে তার স্ত্রী তাকে প্রতারণা করছে। তার স্ত্রীর সঙ্গে একটি ছেলেকে দেখে তিনি হতবাক হন। এরপর রমেশকে একটি মেয়ে তার অফিসে দেখা করতে চেয়েছিল। তিনি ইচ্ছাকৃতভাবে তাকে অপেক্ষা করিয়ে রেখেছিলেন যাতে সে ক্লান্ত হয়ে চলে যায়। কিন্তু মেয়েটি অপেক্ষা করতে থাকে। শেষে অফিসের দরজায় মেয়েটি এবং আয়া তর্ক শুরু করে এবং রমেশ তা উপভোগ করেন। কিছুক্ষণ পর আমি আমার পরিবারের অন্য সদস্যদের আওয়াজ শুনতে পেলাম, তখন হঠাৎ মেয়েটিকে থামাতে হলো। স্নেহা মেয়েটি ঝাঁপিয়ে উঠে অফিসের দরজা খুলতেই আমি রেগে গিয়েছিলাম। আয়া আমাকে বাইরে দেখে স্নেহাকে নিয়ে চলে এলো এবং কান্নায় ভেঙে পড়ল। বলল, স্যার, একবার আমার কথা শুনুন। আমি স্নেহাকে নিয়ে অফিসে ঢুকে দরজা বন্ধ করলাম। স্নেহা আরও বেশি কান্না করছিল এবং তার চোখ, নাক, গাল লাল হয়ে গিয়েছিল। আমি তার হাত ধরে কাছে টেনে নিলাম। বন্ধুরা, আমার গল্পগুলো তোমরা শুনো কিন্তু সাবস্ক্রাইব করো না। দয়া করে গল্পগুলো ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আর তোমরা যারা হিন্দি ভয়েস এ গল্প শুনতে চাইছো, তাদের জন্য এই ভিডিও ডিসক্রিপশন এ চ্যানেল এর লিংক দেওয়া আছে, দেখে আসতে পারো। সে আমাকে জড়িয়ে ধরে জোরে কাঁদতে লাগলো। আমি নার্ভাস হয়ে পড়লাম, কারণ মেয়েদের কান্না একদমই সহ্য করতে পারতাম না। স্নেহার কান্না দেখে বিভ্রান্ত বোধ করছিলাম, তাই রাগান্বিত হয়ে বললাম, এই অহেতুক কান্না বন্ধ করো। তুমি কি আমার খ্যাতি নষ্ট করতে চাও? অশ্রুজল চোখে স্নেহা আমার দিকে তাকিয়ে বলল, তুমি আমার কান্নাকে অপ্রয়োজনীয় ভাবছ। তুমি শুধু তোমার সম্মান নিয়ে চিন্তিত। কিন্তু আমার সম্মান নিয়ে? তুমি আমাকে উপেক্ষা করছো। আমার মেসেজ আর কলের কোনো উত্তর দাওনি। গতকাল থেকে আমি তোমার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছি, কিন্তু তুমি কোনো সাড়া দাওনি। তুমি কি জানো, আমার বাবা মা যদি জানতে পারেন তাহলে কি হবে? তারা আমাকে বিয়ে করিয়ে দেবে। তুমি শুধু তোমার সম্মান নিয়ে চিন্তা করছো। কিন্তু আমার সম্মানের কোনো গুরুত্ব নেই। তোমার সম্মানের কথা ভেবে তুমি আমার কলের উত্তর দিতে পারতে। তোমার চিন্তা ছিল না যখন তুমি আমার সঙ্গে অন্যায় করেছিলে। এখন শুধু তোমার সুনাম নিয়ে চিন্তা করছো। আমি রেগে গিয়ে বললাম, তুমিও তো নিষ্পাপ নও। আমি যদি তোমাকে ব্যবহার করি, তুমিও কিছু পেয়েছ। তোমার কথা কেন আমার ভাবা উচিত? তুমি যা চেয়েছিলে তা হয়েছে, স্নেহা বলল। আমার স্কুল ফি নিয়ে বাবা মা খুবই চিন্তিত ছিলেন। তাদের পক্ষে ফি দেওয়া কঠিন ছিল, তাই আমি স্কুল ছাড়তে চাইনি। তুমি বলেছিলে আমাকে খুশি করলে সব ফি মওকুফ করবে এবং তাতে আমি রাজি ছিলাম। এখন তুমি বলছো সব দোষ আমার। তখন তুমি আমার প্রশংসা করেছিলে, বলেছিলে আমার মতো মেধাবী মেয়ে তোমার স্কুলে দরকার। তুমি বলেছিলে আমি যদি স্কুল ছেড়ে যাই তাহলে তোমার জন্য ক্ষতি হবে। তুমি আমাকে বিশেষ মর্যাদা দিয়েছিলে, আর আমি তোমার বিশ্বাসে মুগ্ধ হয়ে সব করেছি। তুমি বলেছিলে আমার পরিবারের সঙ্গেও কথা বলবে, তাদের রাজি করাবে, এমনকি তোমার ভালোবাসার কারণে তাদের ইচ্ছার বিরুদ্ধে বিয়েও করবে। আমি তোমাকে বিশ্বাস করেছিলাম। এখন তুমি বলছো সব দোষ আমার। তুমি কি বুঝতে পারছো আমি কত বড় সমস্যায় পড়েছি? আমি জানি আপনি আমাকে বিশ্বাস করেন না, তাই প্রমাণ আনতে হয়েছে।
স্নেহা একটি রিপোর্ট সামনে ধরে দেখাল, যেখানে প্রমাণ ছিল সে গর্ভবতী। সে আবার কাঁদতে শুরু করল। স্কুলের প্রিন্সিপালের বাচ্চা, আপনি আমাকে এত বড় কষ্টে ফেলেছেন। হতভম্ব হয়ে আমি বললাম, আমি কেন থাকব? তুমি তো অনেক ছেলের সাথে ফ্লার্ট করেছ। স্নেহা অবাক হয়ে অনেকক্ষণ আমার দিকে তাকিয়ে রইল। তারপর কাঁদতে কাঁদতে বলল, এই শিশুটি তোমারই। তুমি আমাকে প্রেমের জালে ফাঁসিয়েছিলে। আমি তো একজন কুমারী ছিলাম। আমি কখনো অন্য কারো সাথে সম্পর্ক করিনি। তুমি আমার কুমারিত্ব নিয়েছ আর এখন মিথ্যা অভিযোগ করছ। তোমার ফি দিতে না পারার কারণেই বাধ্য হয়েছিলাম, কিন্তু তুমি আমাকে মিথ্যা অভিযোগ দিয়ে দমানোর চেষ্টা করছ। আমি তোমাকে আদালতে টেনে নিয়ে যাব। তুমি নারীর শক্তিকে অবমূল্যায়ন করছ। আমি এখনো ছোট হলেও মেয়েদের উপর যে অত্যাচার করা হচ্ছে তা ভালোভাবেই জানি। আমার চরিত্র নিয়ে প্রশ্ন উঠেছে, কিন্তু আমি এই কলঙ্ক মুছে ফেলব। সন্তানের জন্মের পর ডিএনএ টেস্ট করাব, তারপর আদালত ঠিক করবে কে তার বাবা। আমি অপমানিত হব, তবুও তোমার সম্মান নষ্ট করব। সবাইকে বলবো তুমি কিভাবে মেয়েদের ইজ্জত নিয়ে খেলছ। কয়েকটা টাকায় আমাকে চুপ করানো যাবে না। তুমি মেয়েদের সাথে যা করছো তা আমি সবাইকে জানাবো। তোমার মতো চালাক মেয়েকে আমি কল্পনাও করিনি। আমার সব কিছু বাজি রেখে লড়তে হবে। আমার পরিবার, বিশেষ করে স্ত্রী ও কন্যাদের জন্য চিন্তা হচ্ছে। আমি জানি আমার স্ত্রী এসব শুনলে আমার উপর ভীষণ রেগে যাবে। স্নেহা আমাকে খোলাখুলি চ্যালেঞ্জ করছিল। আমি জানতাম সে অন্য মেয়েদের মতো ভয় পায় না, তাই তার সাথে সম্পর্ক শেষ করে তাকে স্কুল থেকে বের করে দিয়েছিলাম। তার বাবা মা ভর্তির জন্য আবার এসেছিল, কিন্তু আমি পুরো বছরের ফি দাবি করেছিলাম। তারা ফি দিতে না পেরে চলে গেল। স্নেহা আর তার পরিবার চলে যাওয়ার পরও আমি নিজেকে একজন দুর্বল ব্যক্তি হিসেবে দেখতাম। একসময় আমি শিক্ষক হিসেবে কাজ করতে এসেছিলাম, কিন্তু আমার স্বভাব দুর্বল। আমার বাবা ছিলেন স্কুলের প্রিন্সিপাল, আর আমি জানতাম মেয়েদের কিভাবে ইমপ্রেস করতে হয়। আমার স্ত্রীকে প্রভাবিত করতে সফল হয়েছিলাম, তাই বন্ধুমহলে মেয়েদের সংখ্যাই বেশি ছিল, যদিও কারো সাথেই বিয়ে করিনি। স্কুলে ভাবনাকে বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছিলাম, কারণ সে প্রিন্সিপালের একমাত্র মেয়ে এবং তার বাবার মৃত্যুর পর স্কুলের মালিক হবে। সে কুমারী ছিল, আর তার বাবা তার জন্য ভালো ছেলে খুঁজছিলেন। প্রিন্সিপাল চলে যাওয়ার পর ভাবনা প্রিন্সিপাল হলো এবং আমাকে বিয়ে করতে চাইল। আমি দ্রুতই তার প্রেমের ফাঁদে ফেলে বিয়ে করি এবং ধীরে ধীরে স্কুলের মালিকানা দখল করি। সে পুরোপুরি স্কুল থেকে বিচ্ছিন্ন ছিল না, মাঝে মাঝে ভিজিট করত, তাই আমি চেষ্টা করেছি যাতে সে আমার স্কুলের শিক্ষিকাদের ব্যাপারে কিছু না জানে। প্রতিদিন প্রেমের খেলা চলছিল। তারপর ধীরে ধীরে আমি অল্প বয়সী মেয়েদের প্রেমে পড়তে লাগলাম। শিক্ষকদের চরিত্র ঢিলেঢালা মনে করতাম, ইচ্ছেমতো সবকিছু করতে পারতাম। অফিসের পাশাপাশি আমার ব্যভিচারের জন্য একটি ঘর ছিল, যেখানে আমি আরাম করতাম। আমি যখনই শুতে যেতাম, পাশে কোনো না কোনো শিক্ষক বা ছাত্র উপস্থিত থাকত। কেউ কেউ আমার অশ্লীলতায় যোগ দিত, কিছু শিক্ষককে কথার জালে ফাঁসাতাম। কিছু নিষ্পাপ মেয়ে বাধ্য হয়ে আমার ঘরের সৌন্দর্য বাড়াত, কিছু প্রতারিত হতো, ভেবে যে আমি বিয়ে করব। প্রতিশ্রুতির কারণে তারা আমার ইচ্ছানুযায়ী সবকিছু করত, যা হয়তো কখনো ভাবেনি। একজন মেয়েটি স্নেহা প্রথমে আমাকে চ্যালেঞ্জ মনে করত। 6 বছর বয়সী, খুব সুন্দর। জানি না কেন সে আমার কাছে আকৃষ্ট ছিল। তার সিরিয়াস ছিল। মাঝে মাঝে স্কুল ছুটির পরে কিছু মেয়ের অতিরিক্ত ক্লাস হতো। স্নেহা স্কুলের শিক্ষকদের প্রিয় ছিল কারণ সে খুব মেধাবী ছিল। আমি তাকে স্মার্ট মনে করতাম। একদিন সে ফি মওকুফের জন্য আমার কাছে এলে আমি তাকে আমার চিন্তায় নিয়ে যাই। পরের বার তার প্রশংসা করে তাকে আমার প্রেমে ফেলি। আমি তাকে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে বলেছিলাম যে আমি তাকে পছন্দ করি, তারপর ছোট ছোট কাজের জন্য বলতাম। স্নেহা আমাকে অফিসে ডাকত। আমি তার বিশ্বাস অর্জনের জন্য ক্লাস টিচারকে বলেছিলাম তার মার্কস অনেক বেড়েছে। সে বারবার আমার অফিসে আসত এবং মনিটর হওয়ার কারণে আমাদের ওপর কারো সন্দেহ হতো না। আমি তাকে সাবলীল কথাবার্তায় মুগ্ধ করতাম, যাতে সে কাউকে কিছু না বলে। সে এতটাই বিষণ্ণ ছিল যে চাইলেও আমার কথা বলতে পারত না। কিছুদিন পর সে আমার হৃদয় ছেড়ে চলে যায়, যদিও এর আগে আমার সাথে এমন হয়নি। মেয়েরা ইচ্ছায় বা অনিচ্ছায় এলে আমি এত সহজে আমার হৃদয় থেকে বের হব না। রমেশ প্রায় মেয়েদের তার রুমে ডেকে এনে তাদের সাথে তার লালসা মেটাত এবং মুখ বন্ধ রাখার জন্য টাকা দিত। এতে মেয়েরা খুশি মনে আসত।
কিন্তু স্নেহা ছিল আলাদা। সে স্পষ্ট করে বলেছিল যে আমাকে বিয়ে করবে। যদিও আমি বিয়ের চিন্তা থেকে পালাতাম, আমার স্ত্রী ভাবনা ছিল সোনার পাখি, যিনি আমাকে স্কুলের অধ্যক্ষ বানিয়েছিলেন। ভাবনাকে ডিভোর্স দিলে আমি স্বাধীন জীবনযাপন করতে পারতাম, কিন্তু আমার যমজ কন্যার জন্মের পর আমি তাকে মেয়েদের দেখাশোনার জন্য রেখে দিয়েছিলাম এবং স্কুলের সব ব্যবস্থাপনা দেখতাম। যমজ সন্তানদের লালন পালন তার জন্য কঠিন ছিল এবং স্কুলেও মনোযোগ দিলে সমস্যা হতো। কিন্তু স্নেহার ব্যাপারটা আমার জন্য সমস্যা হয়ে দাঁড়িয়েছিল। আমার বুদ্ধিমত্তা দিয়ে আমি সব সমস্যার সমাধান করতাম, তাই স্নেহার ব্যাপারটাও সমাধান করতে চেয়েছিলাম। আমি স্নেহাকে বললাম, স্নেহা, আমি তোমাকে বিয়ে করতে পারছি না। তুমি আমাকে, স্কুলকে এবং টাকাকে অপমান করে কিছুই পাবে না। সবকিছু আমার স্ত্রীর নামে আছে। আমরা গোপনে কোর্ট ম্যারেজ করতে পারি, না হলে তুমি এমন একজনের সাথে থাকতে চাও যার পকেটে 1 টাকাও নেই। স্নেহা আমার সামনে সোফায় বসল। আমি বললাম, আমি স্কুলের প্রিন্সিপাল। কিন্তু বাস্তবে কিছুই না, শুধু ধনী মানুষ। আমার স্ত্রী প্রিন্সিপাল হতে বলেছে। তুমি যদি প্রিন্সিপাল হও তাহলে আমার এখানে বসার দরকার নেই। তুমি তোমার বাবা মাকে বিয়ের জন্য বলো। তোমার বাবা মা গরিব হলেও তারা তোমাকে সুযোগ দেবে। তুমি পড়াতে পারবে, আরও পড়াশোনা করতে পারবে, যদিও তোমার বাবা মা গ্রামের মানুষ। তোমার বাবা মা তোমাকে তাড়াতাড়ি বিয়ে দিতে চাইলে তাদের ইচ্ছা অনুযায়ী বিয়ে করো। বিয়ের পর সুখী হবে এবং এই সমস্যা থেকে মুক্তি পাবে। আমি তোমাকে একজন ভালো গাইনোকোলজিস্টের কাছে নিয়ে যাব, তুমি গর্ভপাত করাতে পারো। সে কিছুক্ষণ চুপ করে রইল, তারপর বলল, আমি স্বাধীন হতে চাই। গ্রামের রিলেশন এসেছে, ওখানে বিয়ে করব। এটা আমার জন্য ভালো হবে। আমি প্র্যাকটিক্যাল হয়ে ভাবলাম, আমার হাতে স্কুল থেকে কোনো আয় নেই, তাকে সুন্দর জীবন দিতে পারবো না। তাই তার বোঝাপড়া দেখে তাকে সাহায্য করতে রাজি হলাম। তাকে বললাম, আমি এখন 1-2 ঘন্টার জন্য তোমাকে ডাক্তারের কাছে নিয়ে যাব, তারপর তুমি এই বিষয়টি ছেড়ে দেবে। সে রাজি হলো। আমি এক বন্ধুর মাধ্যমে স্নেহার প্রস্রাবের রিপোর্ট পেলাম এবং তাকে বললাম কাউকে কিছু না বলতে। স্নেহাকে ডাক্তারের কাছে নিয়ে যাই। ডাক্তার বললেন, এটি সাধারণ ঘটনা নয় এবং গর্ভপাত করাতে ঝুঁকি ছিল। অনেক মেয়েকে এখানে নিয়ে এসেছি, কিন্তু স্নেহার ক্ষেত্রে সমস্যা হচ্ছিল। শেষ মুহূর্তে স্নেহার স্বাস্থ্য অবনতি হলো এবং সে মারা গেল। ডাক্তারের সমস্যা হওয়ার সম্ভাবনা ছিল, তাই তাকে মোটা অঙ্কের টাকা দিয়ে চুপ করানো হলো। স্নেহার মৃতদেহ নিখোঁজ হওয়ার খবর মিডিয়ায় আসে এবং পরে তার মৃতদেহ অরণ্যে পাওয়া যায়। পুলিশ লাশ উদ্ধার করে, কিন্তু আসল অপরাধী অজানা রয়ে গেল। স্নেহার পরিবারের কান্নাকাটি থামল এবং আমি স্বস্তির নিঃশ্বাস ফেললাম। এরপর আমি আবার আমার পুরনো পথে ফিরে এলাম। এই সময় একটি মহিলাকে পেলাম যার টাকার লোভ ছিল না। সে আমাকে বিনামূল্যে শরীর দিয়েছে এবং বিয়ে করতে চায়নি। তার ছেলে আমার স্কুলে বিনা পয়সায় পড়তে চেয়েছিল। সে খুব সুন্দর ছিল এবং তার স্বামী মারা গিয়েছিল। সে একা ছেলেকে নিয়ে ভাড়া বাড়িতে থাকত। আমি তাকে সহজ শিকার মনে করলাম, কারণ সে কুমারী ছিল না এবং টাকা নিয়ে কোনো সমস্যা ছিল না। তার ছেলেকে স্কুলে ভর্তি করানোর পর সে অনেক অসহায় হয়ে পড়েছিল। আমি তাকে আমার স্পেশাল রুমে আসতে বললাম। সে কাঁদতে লাগল। আমি বললাম, তুমি রাজি হলে কান্নার কি আছে? যদি না পারো, এখান থেকে চলে যাও এবং তোমার ছেলেকেও নিয়ে যাও। সে তার ছেলের লেখাপড়া বন্ধ হতে পারে ভেবে আমার সাথে রুমে আসতে রাজি হলো। সে আমার সাথে থাকাকালীন অশ্রু থামছিল না। আমি তাকে জানিয়েছিলাম যে ভিডিওটি মুছে ফেলা হবে, তবে তাকে আসতে হবে যখনই ডাকব। সে রাজি হলো, কারণ সে তার ছেলেকে স্কুলে রাখতে চেয়েছিল। একদিন বাড়ি ফিরে দেখি আমার মেয়ে কান্নাকাটি করছে। স্ত্রী তাকে মেরে ফেলার হুমকি দিচ্ছিল। আমি তাকে থামিয়ে জিজ্ঞেস করলাম, কেন? স্ত্রী বলল, তোমার মেয়েরা কার সন্তানের মা হতে চলেছে জানো? শুনে আমি হতবাক। বড় মেয়ে বলল, আপনার এই মেয়েটিও কি একই পথে যাচ্ছে? আমি ছোট মেয়ের দিকে তাকালাম, যে মাত্র 5 বছরের ছোট মেয়ে বলল, আমি এমন হব না। স্ত্রীর কান ধরে চিৎকার করতে লাগল। তখন আমার চোখে ভেসে উঠল, আমি কত মেয়ের জীবন নষ্ট করেছি। আমার বড় মেয়ে তার বয়ফ্রেন্ডের সন্তানের মা হয়েছে, আর সেই বয়ফ্রেন্ড আমার ছোট মেয়েকে প্রেগনেন্ট বানিয়েছে। আমার মেয়েদেরও একই পরিণতি হয়েছে। আমি আমার ভুল বুঝতে পারলাম এবং ঈশ্বরের কাছে ক্ষমা চাইলাম। আমার মেয়েদের জন্য প্রার্থনা করলাম। আমার পরিবার ধ্বংস হয়ে গেছে। আশা করি আমাদের গল্পটি থেকে শিক্ষা গ্রহণ করবেন। গল্পটা কেমন লাগলো জানাতে ভুলবে না। আরও মজার রোমান্টিক গল্প শুনতে চাইলে ভিডিওটি লাইক, শেয়ার
এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। ধন্যবাদ। কিছুদিন পর থেকে ভাবি আমাকে ছোটখাটো কাজ করতে বলতেন, যেমন তার শাড়ি ঠিক করা, ব্লাউজের স্ট্রিং বাঁধা, নেকলেস পরিয়ে দেওয়া। একদিন তিনি বললেন, আমার নাইটির হুকগুলো ঠিক করে দাও। আমি সাহায্য করতে গেলাম, কিন্তু লক্ষ্য করলাম তিনি আমার প্রতি অদ্ভুত দৃষ্টিতে তাকাচ্ছেন। এতে আমি অস্বস্তি বোধ করতে লাগলাম। আমার নাম তরুণ, বয়স 25। আমার বড় ভাই ছিলেন বরাবরই রাগী, ছোটখাটো বিষয়েও তিনি রেগে যেতেন এবং বাবা মায়ের সম্মান করতেন না। ছোট থাকতেই আমি বুঝে গিয়েছিলাম কিভাবে বাবা মায়ের স্নেহ ও ভালোবাসা পেতে হয়। আমি ভাইয়ের মতো ছিলাম না, আমার আচরণ ছিল শান্ত ও নম্র। আমি সবার সাথে কথা বলতাম, যেখানে আমার ভাইয়ের আচরণ ছিল বিরক্তিকর। একদিন সে নিজের বিয়ের জন্য বাড়িতে হট্টগোল শুরু করে। বাবা মা তার বিয়েতে রাজি ছিলেন না, কারণ তিনি তাদের সম্মান করতেন না। মা ভয় পেয়েছিলেন যে ভাই হয়তো তার স্ত্রীকেও সম্মান করবে না, কিন্তু ভাইও মেয়েটিকে ভালোবাসতেন। সেই মেয়ে তার অফিসে কাজ করত। অবশেষে তারা বিয়ে করলেন এবং ভাই তার নতুন স্ত্রীকে নিয়ে আমাদের বাড়িতে আসেন। ধীরে ধীরে ভাইয়ের আচরণে পরিবর্তন আসতে শুরু করল। তিনি সবার সাথে ভালো থাকতে শুরু করেন। আমার স্কুলের পড়াশোনা প্রায় শেষের পথে। বড় ভাই চলে যাওয়ার প্রস্তুতি নিলেন এবং মা বাবা আমাদের মধ্যে কেউই তাকে বাধা দিল না। আমরা চেষ্টা করেছিলাম বোঝাতে, কিন্তু তারা কেউই ঝগড়ার আসল কারণ বুঝতে রাজি ছিল না। আমার বোনকে সেই দিন বাড়ি ছাড়তে হয়েছিল। মা আমাকে কিছু জানায়নি। ভাই আর বোন নিজেদের পছন্দে বিয়ে করেছিল। তারা প্রথমে সুখে ছিল, কিন্তু 1 বছরের মধ্যেই তাদের মধ্যে ঝগড়া শুরু হয়। নিজেদের পছন্দে বিয়ে করেও তারা একে অপরকে ছেড়ে যেতে রাজি ছিল। ভাইয়ের বিরুদ্ধে নানা অভিযোগ ছিল, আর ছোটবেলা থেকেই আমি তার থেকে দূরে থাকতে চেয়েছিলাম। একদিন ভাই সিদ্ধান্ত নিয়ে অন্য শহরে চলে যাবে কাজ করতে। মা বাবা তাকে থামানোর চেষ্টা করেছিলেন, কিন্তু তিনি কারো কথা শোনেননি। ভাই তার জিনিসপত্র গুছিয়ে অন্য শহরে চলে যায়। মা বাবা তার জন্য চিন্তিত ছিলেন, কিন্তু ভাই ফোন করে জানায় যে তিনি সেখানে ভালো আছেন এবং বেতন থেকে কিছু পাঠাবেন। আমি তাদের বুঝিয়েছিলাম যে ভাই বোকা নন, তিনি বুদ্ধিমান এবং বিয়ের সিদ্ধান্ত তারই ছিল। মা বাবাকে আর চিন্তা করতে হয়নি। এভাবেই অনেক সময় চলে গেল। আমি আমার পড়াশোনা শেষ করে এখন একটি ভালো চাকরি খুঁজছিলাম। একদিন বাবার কাছে ভাইয়ের ফোন আসে এবং তিনি আমাদের সবার খোঁজ খবর নেন। তখনই তিনি জানতে পারলেন যে আমি একটি ভালো চাকরি খুঁজছি। শুনে আমরা সবাই অবাক হয়ে গেলাম। আমি একজন ব্যবসায়ী এবং ভালো অভিজ্ঞতা পেতে একটি ভালো কোম্পানিতে কাজ করতে চাই। একদিন বাবা অনুরোধ করলেন, ভাই আমাকে তার জায়গায় কাজ করতে পাঠানোর কথা বললেন, কারণ তিনি কিছুদিনের জন্য দূরে থাকবেন এবং তার কোম্পানি ব্যবসার কাজে কানাডায় যাবে। ভাই জানালেন তিনি বিয়ে করেছেন এবং তার স্ত্রীকে শহরে একা রেখে যেতে পারবেন না। তিনি বললেন, দুঃখিত, আমি তোমাকে জানাইনি, কিন্তু আমার বিয়ে হয়েছে মাত্র 1 মাস। তার স্ত্রী খুবই সংস্কৃতিমনা ও সুন্দর। তারা দুজনেই এই শহরের বাসিন্দা এবং খুব খুশিতে একসাথে আছেন। আমার গল্পগুলো তোমরা শুনো, কিন্তু সাবস্ক্রাইব করো না। দয়া করে গল্পগুলো ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো। ভাই তার প্রথম স্ত্রীকে ডিভোর্স দিয়ে নতুন মেয়েকে বিয়ে করেছেন। বাবা অনুরোধ করায় ভাই আমাকে তার সাথে পরিচয় করিয়ে দিতে রাজি হলেন। তিনি বললেন, তরুণকে আমার জায়গায় পাঠাতে হবে, এতে সে কাজের অভিজ্ঞতা পাবে এবং আমার স্ত্রীও বাড়িতে একা থাকবে না। আমি এবং তরুণ রেখে কানাডা থেকে ফিরে আসতে পারব। বাবার মেজাজ একটু খারাপ হতে পারে ভাইয়ের বিয়ের কারণে, তবে এবারও তিনি রাজি হলেন এবং ঠিক করলেন আমি ভাইয়ের জায়গায় কাজ করব এবং তার বাড়িতে থাকব। আমি সেখানে গিয়ে দেখলাম ভাই খুব খুশি। আমাকে দেখে তিনি বললেন, এখন তোমার আগমন নিয়ে আর চিন্তা করতে হবে না, চল যাই। আমার ভাইয়ের আচরণ এখন অনেকটাই নরম হয়েছে, তবে তিনি সবসময় বাবা মার সাথে কড়া ছিলেন। একদিন তিনি বললেন, তোমার ভাবির সাথে পরিচয় করিয়ে দিই। তাকে তোমার কথা বলার পর থেকেই সে তোমার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। প্রথমে সে চিন্তিত ছিল, একা এখানে কিভাবে থাকবে, তবে আমি বলার পর যে তুমি তার যত্ন নেবে, সে খুব খুশি হয়েছে। আমি যখন ভাইয়ের বাসায় পৌঁছালাম, তখন ভাবি দরজা খুললেন। তার বয়স ছিল কম, প্রায় 2-1 বছর, এবং তিনি খুবই সুন্দরী। তার চেহারার উজ্জ্বলতা দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম। এর আগে কোনো মেয়ের প্রেমে পড়িনি, কিন্তু ভাবি কালো, লম্বা চুল আর সৌন্দর্যে পাগল হয়ে গেলাম। ভাইকে দেখে বুঝতে পারছিলাম না
কিভাবে এমন একজন সাধারণ চেহারার মানুষের সাথে ভাবি বিয়ে করেছেন? ভাই আমাকে স্বপ্ন থেকে জাগিয়ে বললেন, তরুণ, এটা তোমার ভাবি, তুমি তার সাথে দেখা করবে না? আমি দ্রুত সালাম দিয়ে ঘরের ভিতরে চলে এলাম। ভাবি চা তৈরি করছিলেন, আর আমি বারবার তার দিকে তাকাচ্ছিলাম। ভাইয়ের বয়স ছিল ৩-২ আর ভাবি ২-৩। ভাবছিলাম, এমন সুন্দর একজন মেয়ে কিভাবে এত বড় বয়সের মানুষের সাথে বিয়ে করলেন। তার নাম ছিল কাজল। তিনি জানালেন তিনি আগামীকাল কানাডা চলে যাচ্ছেন। এরপর আমাকে একটি ফাইল দিয়ে বললেন, তোমাকে আমার কাজগুলো করতে হবে। কোনো সমস্যা হলে ফোনে জানিও, আমি কোম্পানির ঠিকানা পাঠিয়েছি। সেখানে গিয়ে সব তথ্য পাবে। আমি সব বলে রেখেছি। ভাই কানাডায় যাওয়ার সময় বললেন, তোমার ভাবি কিছুদিন আগে সিডি থেকে পড়ে গিয়েছিল এবং এখনও ব্যথায় কষ্ট পাচ্ছে। তাকে ডাক্তারের কাছে নিয়মিত নিয়ে যেতে হবে এবং তার যত্ন নেওয়া তোমার দায়িত্ব। তার মা বাবাও এখানে নেই, তাই তুমি ছাড়া আর কেউ নেই। আমি আশ্বাস দিলাম, তুমি চিন্তা করো না, আমি ভাবির যত্ন নেব। ভাই যখন রওনা হলেন, আমি এবং কাজল ভাবি একসাথে থেকে খুব কম কথাই বলতাম। আমি ঠিকানা নিয়ে ভাইয়ের অফিসে গেলাম এবং তার পরিবর্তে কাজে যোগ দিলাম। অফিসে কাজের পরিবেশ ছিল চমৎকার, সহকর্মীদের সাথে ভালো বন্ধুত্ব হয়ে গেল। বাসায় ফিরে ভাবির সাথে খোলামেলা কথা বলতাম। একদিন দেখলাম ভাবি নাইটি পরে খুব সুন্দর লাগছিল। তিনি কফি বানাচ্ছিলেন, আমি নিজেও বানাতে চেয়েছিলাম, কিন্তু তিনি আমাকে বাধা দিয়ে বললেন, কোথায় যাচ্ছ? আমি তোমার জন্য কফি বানাচ্ছি। আমরা টেরেসে বসে কফি খেলাম, সেখানে ঠান্ডা হাওয়া বইছিল। আমি হঠাৎ অস্বস্তি বোধ করছিলাম, তাই তাকে বললাম, তুমি বারান্দায় একটু একা থাকো, আমি জরুরি কাজে ব্যস্ত। কিছুক্ষণ পর ভাবি কফি নিয়ে আমার রুমে এলেন। কফি দিতে গিয়ে কিছু কফি আমার জামায় পড়ে গেল। তিনি ভয় পেয়ে আমার জামা পরিষ্কার করতে লাগলেন। তখন আমি একটু অস্বস্তি বোধ করলাম। আমি সরে এসে বললাম, আপনি ঘরে যান, আমি ঠিক আছি। বাথরুমে গিয়ে নিজেকে বুঝালাম যে তিনি আমার ভাবি এবং তার সম্পর্কে ভুল ভাবা ঠিক হবে না। অফিসের ছুটির দিনে আমরা শপিং করতে গেলাম এবং কিছু জামাকাপড় কিনলাম। সেদিন জানলাম ভাবির বয়স ২১ বছর। তিনি বললেন, তোমার ভাই আমার জীবন বাঁচিয়েছিলেন। তখন থেকেই আমাদের সম্পর্ক তৈরি হয়েছিল। আমি বড় হতে থাকলাম। যদিও আমি একজন এতিম মেয়ে, ছোটবেলা থেকেই চাচা খালার বাড়িতে থেকেছি, কিন্তু তারা আমাকে খুব খারাপ ব্যবহার করত। একসময় তোমার ভাইয়ের সাথে পরিচয় হলো। তার সমর্থন পেয়ে আমরা বিয়ে করার সিদ্ধান্ত নিলাম। আমি জানতাম তার একবার ডিভোর্স হয়েছে, কিন্তু তবুও আমি তাকে পছন্দ করতাম এবং সে আমাকে। তাই বিয়ে করে আমরা সুখী জীবন শুরু করি। আমাদের বিয়ের কথা তোমাদের পরিবারকে জানানো হয়নি, কারণ তারা হয়তো ভাববে তাদের ছেলে একজন এতিম মেয়েকে বিয়ে করে বাড়িতে এনেছে, তাও যৌতুক ছাড়াই। আমি বললাম, আমার মা বাবা ভালো মানুষ, কিন্তু ভাই বিয়ের পর অনেক বদলে গেছে। সে এখন আগের চেয়ে অনেক নরম স্বভাবের। কাজল ভাবি সব ছেড়ে আমাকে যত্ন নেওয়ার দায়িত্ব নিয়েছিল। কিন্তু ভাই কানাডায় যাওয়ার পর থেকে আমি লক্ষ্য করলাম ভাবি নতুন জামাকাপড় পরছে, যা দেখে আমি অবাক হলাম। কেননা তার পুরানো পোশাকের সাথে এই পরিবর্তনটা বেশ চোখে পড়ল। আমি ভাবলাম হয়তো তিনি এসব বিষয়ে খুব একটা পাত্তা দেন না। তার চোখে আমি ছোট ভাইয়ের মতো, তাই সে আমার সামনে আরামে এমন জামাকাপড় পরছে। আমি অফিসের কাজে ব্যস্ত হয়ে পড়লাম। বস আমার কাজ দেখে খুব ইমপ্রেসড হলেন এবং আমাদের একটি প্রজেক্টে কাজ করার জন্য আমন্ত্রণ জানালেন। আমি বাড়িতে রাতের খাবারের জন্য তাকে আমন্ত্রণ জানালাম। আমার বন্ধু শান্তকেও আমন্ত্রণ জানালাম, কারণ সে আমাকে অনেকবার হোটেলে পার্টি দিয়েছে। শ্বশুরও খুব ভালো রান্না করতেন। শান্ত এসে ধীরে ধীরে আমাদের বাড়িতে আসা শুরু করল এবং ভাবির আচরণে মুগ্ধ হলেন। ভাবি মাঝে মাঝে আমাদের জন্য চা ও নাস্তা নিয়ে আসতেন এবং আমাদের সাথে সময় কাটাতেন। শান্ত বলতো, ভাবির আচার ব্যবহার অনেক ভালো। তোমার ভাবিকে দেখে মনে হচ্ছে তিনি আমাদের ভালো বন্ধু। একদিন শান্ত জিজ্ঞাসা করলেন, আপনি কতদূর পড়াশোনা করেছেন? এতে ভাবির মুখ ম্লান হয়ে গেল। তিনি বললেন, আমার চাচা খালা আমাকে শুধু উচ্চ বিদ্যালয় পর্যন্ত পড়িয়েছেন। এরপর তারা আর পড়াশোনার জন্য টাকা খরচ করতে চায়নি, তাই আমি পড়াশোনা ছেড়ে দিয়েছিলাম। আমি বললাম, এখন তুমি পড়াশোনা করতে পারো। আমার ভাই তোমাকে এই বিষয়ে সমর্থন করবে। আমাদের শহরে খুব ভালো স্কুল আছে, চাইলে তুমি বাড়িতে প্রাইভেট পড়তেও পারো। ভাবি বললেন, আমি কয়েকদিন আগে আহত হয়েছিলাম, যার কারণে শরীরে ব্যথা হয়। আমি এখন পড়াশোনা করতে পারি না,
কারণ আমি বিবাহিত এবং আমাকে পরিবারের যত্ন নিতে হয়। ভবিষ্যতে সন্তান হলে আমি পড়াশোনা চালিয়ে যাব। তার কথা শুনে আমি ও শান্ত ভাবিকে আরও উৎসাহিত করলাম। এভাবে আমাদের নতুন জীবনের শুরু হলো, যেখানে আমি ভাবিকে আরও ভালোভাবে চিনলাম এবং আমরা সবাই একসাথে সুখে থাকতে শিখলাম। আমি আমার ভাবিকে বললাম, তুমি খুব ভালো একটা বুদ্ধি দিয়েছ। আমরা সিদ্ধান্ত নিলাম যে তাকে ভর্তি করাবো, কিন্তু ভাবি বলল, এই সিদ্ধান্ত নেওয়ার আগে তোমার ভাইয়ের অনুমতি নিতে হবে। তার অনুমতি পাওয়ার পরেই ভাবি ভর্তি হতে রাজি হল। তিনি বললেন, পড়াশোনার আমার খুব শখ ছিল। আমি বললাম, সবকিছু আমি সামলে নেব, তোমার চিন্তা করার দরকার নেই। ভাবি চিন্তিত মুখে বললেন, কিন্তু আমি স্কুলে গেলে সবাই ঠাট্টা করবে। আমি প্রাইভেট পড়াশোনা করতে চাই, কিন্তু বাসায় বসে পড়লে অনেক কিছুই বুঝতে পারব না। আমি তাকে আশ্বস্ত করলাম, তুমি চিন্তা করো না, আমি তোমাকে সব বুঝিয়ে দেব। আমি তাকে একটি প্রাইভেট স্কুলে ভর্তি করালাম, যেখানে সে বাসায় বসেই পড়াশোনা করতে পারবে। ভাবি এতে খুব খুশি হল। আমি নিয়মিত তাকে সাহায্য করতে লাগলাম। আমাদের বন্ধুত্ব আরও গভীর হতে থাকল এবং ভাবি আমার পরিবারের প্রশংসা করল। এক রাতে ভাবি আমাকে তার রুমে ডেকে নিয়ে গেলেন। তিনি বললেন, আমার পিঠে খুব ব্যথা হচ্ছে, ডাক্তার তেল দিয়েছে, কিন্তু তোমার ভাই যখন মালিশ করত তখন আরাম হতো। এখন সে নেই, তুমি একটু সাহায্য করবে? আমি তাকে তেল মালিশ করতে লাগলাম, কিন্তু লক্ষ্য করলাম তিনি অদ্ভুতভাবে আমার দিকে তাকাচ্ছেন। দ্রুত কাজ শেষ করে বললাম, আমার ঘুম আসছে, এবং রুমে চলে এলাম। কিছুদিন পর থেকে ভাবি আমাকে ছোটখাটো কাজ করতে বলতেন, যেমন তার শাড়ি ঠিক করা, ব্লাউজের স্ট্রিং বাঁধা, নেকলেস পরিয়ে দেওয়া। একদিন তিনি বললেন, আমার নাইটির হুকগুলো ঠিক করে দাও। আমি সাহায্য করতে গেলাম, কিন্তু লক্ষ্য করলাম তিনি আমার প্রতি অদ্ভুত দৃষ্টিতে তাকাচ্ছেন। এতে আমি অস্বস্তি বোধ করতে লাগলাম এবং ধীরে ধীরে তার থেকে দূরত্ব বজায় রাখতে শুরু করলাম। একদিন তিনি বললেন, তুমি আমাকে নাম ধরে ডাকো, আমি তোমার সমবয়সী। আমি বললাম, না, তুমি আমার ভাবি, আমি তোমাকে সম্মান করতে চাই। এরপর এক রাতে দরজায় টোকা পড়ল। ভাবি এসে বললেন, আজ রাতে তোমার রুমে ঘুমাবো, বাইরে বজ্রপাত হচ্ছে, আমি খুব ভয় পাচ্ছি। আমি বললাম, তুমি শুয়ে পড়ো, আমি জেগে থাকব। এভাবে আমাদের সম্পর্কের মধ্যে কিছুটা দূরত্ব আসতে লাগল, কিন্তু আমি তাকে সম্মানের সাথে সবসময় সাহায্য করে যেতাম। আমি আমার ভাবিকে বললাম, তুমি এত বড় হয়ে ভয় পেও না, আমি তোমার কাছেই আছি। তুমি যদি কোনো সমস্যা অনুভব করো, আমাকে জানাও। তিনি আমার কথায় কান্না দিয়ে আমার বিছানায় শুয়ে পড়লেন। আমি কিছুটা অস্বস্তি নিয়ে পাশে দাঁড়িয়ে রইলাম। তিনি বললেন, তুমি ওখানে কেন দাঁড়িয়ে আছো? এসে শুয়ে পড়ো। কথাগুলো শুনে আমি অদ্ভুত লাগল। আমি বললাম, আমি একটু অফিসের কাজ করব। তারপর ল্যাপটপ নিয়ে বসে পড়লাম এবং ভাবির ঘুমানোর জন্য অপেক্ষা করতে লাগলাম। যখন দেখলাম তিনি গভীর ঘুমে আচ্ছন্ন, তখন আমি ধীরে ধীরে উঠে সোফায় শুয়ে পড়লাম। সকালে তিনি জেগে উঠে জিজ্ঞেস করলেন, তুমি কেন সোফায় শুয়েছিলে? তুমি কি আমার জন্য বিরক্ত? আমি তাকে আশ্বস্ত করলাম, এমন কিছু না, চিন্তা করো না। এরপর থেকে ভাবির সাথে আমার কথা কমে গেল। আমি কাজে ব্যস্ত থাকতাম, আর সে মাঝে মাঝে অভিযোগ করত, তুমি আগের মতো আর আমার সাথে কথা বলো না, আমাকে কোথাও নিয়ে যাও না। আমি বললাম, অফিসের কাজে অনেক চাপ, তাই তোমার জন্য সময় বের করতে পারছি না। বলে দুঃখ প্রকাশ করে নিজের রুমে চলে গেলাম এবং দরজা বন্ধ করলাম। কিন্তু সেই রাতেই তিনি আবার আমাকে ডেকে বললেন, আমার কোমরটা একটু মালিশ করে দাও। আমি মালিশ করতে লাগলাম। হঠাৎ তিনি উঠে বসে বললেন, তুমি কি পছন্দ করো সেটাও তো বলো না। আমি বললাম, বই পড়তে আর ঘোড়ায় চড়তে পছন্দ করি। তিনি বললেন, আমিও ঘোড়ায় চড়তে ভালোবাসি। তার কথায় আমি অদ্ভুতভাবে অস্বস্তি বোধ করলাম। আমার শরীর ঘামে ভিজে গেল এবং আমরা দুজনই নীরবে বসে রইলাম। আমি দ্রুত নিজেকে সামলে নিয়ে বললাম, আপনি কি কিছু বলতে চান? তিনি কিছুটা বিভ্রান্ত হয়ে বললেন, তুমি আমাকে ভুল বুঝছ। আমি বললাম, আমি কিছুই ভুল বুঝিনি। বলেই তার রুম থেকে বেরিয়ে এলাম। কিছুদিন পর আমি অফিসে অসুস্থ বোধ করলাম। হঠাৎ শুনি, আমার ভাবি রুম থেকে আমার বন্ধু শান্তের হাসির আওয়াজ ভেসে আসছে। শান্ত বলেছিল সে আজ একটি বিয়েতে যাচ্ছে, কিন্তু সে আমার ভাবির সাথে এখানে কি করছে সেটা আমার কাছে স্পষ্ট ছিল না। আমার কিছু সন্দেহ ছিল, কিন্তু এখন শান্ত আমার সাথে মিথ্যে বলছে। আমি ভাবিনি সে এখানে আসবে। আমি চুপচাপ দাঁড়িয়ে তাদের কথা শুনলাম।
তারা আমাকে নিয়ে মজা করছিল। ভাবি বলল, তোমার বন্ধু তরুণ একজন বোকা। আমি কতবার তাকে এটা দেখিয়েছি। তার মধ্যে কোনো পুরুষালী গুণ নেই, তাই সে সবসময় আমার কাছ থেকে লুকিয়ে থাকে। তুমি বরং ম্যানলি। শান্ত হেসে বলল, তরুণকে ছেড়ে দাও, সে ভীতু। আমি হতবাক হয়ে দেখলাম, যা আমার ভাইয়ের অধিকার ছিল তা অন্য কেউ ভোগ করছে। আমার রাগ চরমে উঠল। আমি ঠিক করলাম ভাইকে সব বলবো। আমি ভাইকে বললাম ভাবির প্রতিটি কাজ সম্পর্কে। এতে ভাবি রেগে গেল। 2 দিন পর ভাই বাড়ি ফিরল এবং ভাবিকে মারধর করে বলল, তুমি পাগলি। আমি তোমাকে ইমপ্রেস করতে বলেছিলাম। ভাই আরও বলল, তরুণ, আমি একজন পুরুষ নই এবং আমার পরিবারের উত্তরাধিকারী চেয়েছিলাম। আমার প্রথম স্ত্রীও আমাকে নপুংসক বলেছিল। তাই আমি চাইছিলাম তুমি আমার বউয়ের সাথে সম্পর্ক স্থাপন করো, যাতে আমার বউ তোমার সন্তানের মা হতে পারে। আমি স্তব্ধ হয়ে গেলাম। ভাবি বলল, আমি অনেক চেষ্টা করেছি তোমার ভাইকে ইমপ্রেস করার, কিন্তু সে আমার জালে আটকা পড়েনি। এখন আমি তার বন্ধুকে দত্তক নিয়েছি। আমি আমার কানকে বিশ্বাস করতে পারছিলাম না। ভাই হঠাৎ আমার মাথায় লাঠি দিয়ে আঘাত করলে আমি অজ্ঞান হয়ে যাই। যখন আমি জেগে উঠলাম, দেখি হাত পা বাঁধা। বাইরে থেকে শোনা গেল, ভাই বলছে ওকে ঘরে বন্দি রাখতে হবে, যাতে সব সত্যি বলে না দেয়। ভাবি বলল, আমি ঘুমের ওষুধ খাইয়ে দেব। আমি পালানোর চেষ্টা করলাম, কিন্তু জানালার দিকে তাকাতেই দেখি শান্ত রুমে ঢুকছে। সে আমাকে খুলতে শুরু করল। আমি রেগে গিয়েছিলাম, কিন্তু সে বলল, তোমার ভাবি খারাপ মহিলা। আমি জানতে পেরেছি তোমার ভাবি আর ভাইও জড়িত। তাই আমি তোমাকে বাঁচাতে এসেছি। আমার হৃদয়ে তার প্রতি ভালোবাসা বেড়ে গেল। আমরা দুজনেই সেখান থেকে পালিয়ে গেলাম। মাঝে মাঝে সত্য বলাই কঠিন হয়ে যায়। আমার বাবা মাকে পুরো ঘটনা জানাতে হয়েছিল। তারা দ্রুত বাড়ি আসতে বললেন। বাড়ি পৌঁছাতেই বাবা আমার ভাইকে ফোন করে বললেন যে তিনি আর তার মুখ দেখতে চান না এবং সম্পত্তি থেকে উচ্ছেদ করছেন। বাবা মা বললেন, তুমি ছোটবেলা থেকে জেদি আর খারাপ আচরণ করেছ, কিন্তু এমন জঘন্য কাজ করবে ভাবিনি। বাবা মা ভাইয়ের সাথে সব সম্পর্ক ছিন্ন করলেন। ভাই ক্ষমা চেয়েছিল, কিন্তু বাবা মা তা শুনেননি। তারা আমাকে জড়িয়ে ধরে ঈশ্বরকে ধন্যবাদ জানালেন যে আমি নিরাপদে ফিরেছি। বললেন, তুমি এখন কোথাও যাবে না, এখানেই থাকবে আর কাজ করবে। আমি এখন আমার শহরে থাকি এবং কাজ করি। ভাইয়ের সাথে কোনো সম্পর্ক রাখিনি। সে আর আমাদের বাড়িতেও আসে না। তার খারাপ খ্যাতি মুছতে চেয়েছিল, কিন্তু সফল হয়নি। সে তার ছোট ভাইকে আড়ালে রাখার চেষ্টা করেছে, কিন্তু তার স্ত্রী এবং আমার সম্পর্কের কথা কখনো ভাবেনি। কিছু সম্পর্ক এমনই হয়। গল্পটা কেমন লাগলো জানাতে ভুলবে না। আরও মজার মজার রোমান্টিক গল্প শুনতে চাইলে ভিডিওটি লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। ধন্যবাদ।